প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। তোমরা তো জানো বর্তমানে করোনা পরিস্থিতি বাংলাদেশে কি অবস্থা বিরাজ করছে। আমরা জানি এই করোনা পরিস্থিতির জন্য কি হচ্ছে আমাদের, বলো তো? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তাই না? তোমাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে সকল প্রতিষ্ঠান বন্ধ আছে। বন্ধ থাকলেও কিন্তু আমাদের প্রতিষ্ঠান বর্তমানে কি করছে, তোমাদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য কি করেছে, তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা রেখেছে আমাদের স্কুল কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব আমরা যে নিয়মিত ক্লাসগুলো করে যাচ্ছি তোমরা ক্লাসগুলো করছো এবং কি পড়াশোনা করে যাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের যে পাঠটা নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে বাকি পাঠটা শেষ করব। তোমরা তো জানো গত ক্লাসে আমি পড়েছিলাম পোশাকের শিল্পনীতির উপাদান। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পোশাকের শিল্পনীতির উপাদান, নীতি এবং পোশাকের শিল্পনীতির উপাদানগুলো প্রয়োগ। আসলে শিল্প সৃষ্টিতে, পোশাকের শিল্প সৃষ্টিতে শিল্পনীতি এবং শিল্প উপাদান কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি আসলে শিল্পনীতি এবং শিল্প উপাদানগুলো পোশাকে করে থাকি তাহলে কি হবে, আমাদের পোশাকটা আরও সৌন্দর্য বৃদ্ধি করে, তাই না? এই শিল্পনীতিগুলো হচ্ছে কি বলতো? সমতা, সংগতি, ছন্দ, মিল ও প্রাধান্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা বাকি পাঠটা না হয় স্লাইডের মাধ্যমে বাকি অংশটা দেখে নিই। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো এবং বোঝার চেষ্টা করো। তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি খালদা কামাল কণা, সহকারী অধ্যাপক, গণিত বিজ্ঞান, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় গণিত বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় 14, পাঠ 3 থেকে 5। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? স্লাইডে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এখানে আমরা কি বাংলাদেশের পতাকা হাতে একটা ছবি দেখতে পাচ্ছি, লাল সবুজের পতাকা। আর ড্রেসগুলো একটু খেয়াল করো তো, লাল সবুজ মিলানো, তাই না? কি মনে হচ্ছে? হ্যান্ড পেইন্ট মনে হচ্ছে, তাই না? হাতের কাজ করা বা পেন্ট মনে হচ্ছে। চলো আমরা আরো কিছু ড্রেস, আরো কিছু পোশাক দেখি। শিক্ষার্থী বন্ধু দেখো, এখানে আমি দুটো পোশাকের ছবি দিয়েছি, দেখো খেয়াল করো। এগুলো কি দেখে কি মনে হচ্ছে? ঠিকই বলেছো, সূচিকর্ম, তাই না? হাতের কাজ, হাতের কাজ তোমরাও তো পারো, তাই না? এটা হচ্ছে আমাদের সূচিকর্ম, পোশাকের বৈচিত্র্য আনায়নে মনে হচ্ছে, তাই না? আরো একটু দেখি আমরা, এখানটায় আমরা বিভিন্ন ধরনের কি পোশাক দেখতে পাচ্ছি। এটা কি মনে হচ্ছে বলো তো? এমব্রয়ডারি বা কিছু কাতান, অর্থাৎ বিভিন্ন ধরনের পোশাক আমরা দেখতে পেলাম। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে পোশাকের শিল্পকলার নীতি ও তোমার পোশাকে শিল্পকলার নীতি ও শিল্প উপাদান প্রয়োগ। অর্থাৎ আজকের পাঠটা হচ্ছে আমাদের পোশাকের শিল্পকলার নীতি, আরেকটা হচ্ছে তোমার পোশাকে শিল্পকলার নীতি ও শিল্প উপাদান প্রয়োগ, অর্থাৎ ব্যবহার, তাই না? এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা যা জানতে পারবে, পোশাকে শিল্পকলার নীতি কত প্রকার তা বলতে পারবে, পোশাক তৈরিতে আকার আকৃতির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। তাছাড়া তোমরা পোশাকে শিল্পকলার নীতিগুলো বর্ণনা করতে পারবে, আবার পোশাকে শিল্পকলার নীতি ও উপাদানের প্রয়োগ বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি? স্লাইডে ছবি দেখতে পাচ্ছি। আমরা এখন একটু জানবো কি পোশাকের শিল্পকলার নীতি। এই পোশাকের শিল্পকলার নীতিটা হচ্ছে কি, তোমার দৈহিক অবয়ব ও দেহত্বকের সাথে সামঞ্জস্য রেখে তোমার যে রুচিসম্মত মানানসই পোশাক নির্বাচন
করে নিজেকে কি করতে হয়, আকর্ষণীয় করে তোলাই হচ্ছে পোশাক পরিধানের মূল উদ্দেশ্য, তাই না? আর পোশাককে সুন্দর ও আকর্ষণীয় করতে হলে কি করতে হবে, শিল্পকলার নীতির যথাযথ অনুসরণ করতে হবে। এই নীতি যথাযথ প্রয়োগ ছাড়া কোনো শিল্পই কিন্তু সুন্দর আর আকর্ষণীয় হয় না। আর এই শিল্পকলার নীতির মধ্যে তোমার রয়েছে কি জানো, রয়েছে তোমার, আমরা একটু জেনে নিই কি কি নীতি রয়েছে, সেগুলো আমরা একটু জানি। যেমন হচ্ছে কি জানো, সেগুলো হচ্ছে আমার এই শিল্পকলা নীতির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমত আছে কি জানো, সমতা, 2 নম্বরে আছে সঙ্গতি, 3 নম্বরে আছে ছন্দ, 4 আছে কি মিল, 5 হচ্ছে আমাদের প্রাধান্য। আসলে শিল্প সৃষ্টিতে শিল্পকলার তোমার নীতি অনুসরণ করা কিন্তু অপরিহার্য। আর এই শিল্পকলার নীতি যথাযথ প্রয়োগ ছাড়া কিন্তু কোনো শিল্পই তোমার সুন্দর ও আকর্ষণীয় করা যায় না। আর এই সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে হলে আমাদেরকে কতগুলো কি করতে হচ্ছে, শিল্প নীতি মেনে চলতে হয়, তাহলে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে। আমরা এখন একে একে সবগুলো তোমাদের সাথে আলোচনা করে যাব। প্রথমত আসো সমতার কথাই বলি। সমতাটা কি? সমতাটা হচ্ছে তোমার সমতা বা ভারসাম্য, একই কথাই। সমতা বা ভারসাম্য বলতে সাধারণত আমরা সমানভাবে ছড়ানো ওজন বোঝায়, তাই না? তোমার যে কোনো বস্তুর মধ্যে তোমার সমতা বা ভারসাম্যর অভাব ঘটলে কি দেখা যায়, বস্তুটির সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে না। পোশাকের ক্ষেত্রেও তোমার সমতা বা ভারসাম্য একটা কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যে কোনো বস্তুর মধ্যে সমতা বা সামঞ্জস্য অভাব ঘটলে বস্তুটি কি দেখা যায়, সৌন্দর্য ফুটে ওঠে না। তো এই পোশাকের ক্ষেত্রে সমতাকে তোমার অনেক সময় দেখা যায় কি, এই সমতা বা ভারসাম্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা ভাগগুলো একটু জানি। একটা হচ্ছে কি প্রত্যক্ষ সমতা, আর একটা হচ্ছে অপ্রত্যক্ষ সমতা। আমরা এখন একটু জানবো প্রত্যক্ষ সমতা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটা ছবি দিয়েছি, খেয়াল করো তোমরা। একটা ড্রেসের ছবি মনে হচ্ছে, তাই না? আর এই পাশটা কি দেখা গেল, আর একটা ড্রেস। অর্থাৎ দেখো এই প্রত্যক্ষ সমতাটা তোমার কোনো পোশাকে দেখা যায় উভয় পাশে যদি একই ধরনের হয় তবে তাকে আমরা কি বলি বলতো, প্রত্যক্ষ সমতা বলে থাকি। এখানে ড্রেসের উভয় পাশে কিন্তু একই রকম কাজ সবগুলো, হ্যাঁ একই রকম কাজ কাজ দেখা যাচ্ছে, তাই না? যেমন দুই পাশে আমরা অনেক সময় যখন ওড়না পরি, দুই পাশে ওড়না সমান সমান রেখে যেটা করি, দুই ফেলে ওড়না পরাই হচ্ছে প্রত্যক্ষ সমতা। কিংবা পোশাকের উভয় পাশে নকশা সৃষ্টি করে প্রত্যক্ষ ভারসাম্য সৃষ্টি করা যায়। এরপরে আসো আমরা একটু দেখি অপ্রত্যক্ষ সমতা। দেখো শিক্ষার্থী বন্ধু, আমি এখানে একটা ছবি দিয়েছি, একটা ড্রেস দেখা যাচ্ছে, তাই না? ড্রেসে কি এক পাশে কি কাজ মনে হচ্ছে, হাতের কাজ বলো বা এমব্রয়ডারি বলো, এক পাশে না, নিচ থেকে এক পাশে উঠেছে, এই পাশে কিন্তু নাই এক পাশে কাজটা। এটাই হচ্ছে অপ্রত্যক্ষ সমতা। অর্থাৎ পোশাকের উভয় পাশে যদি এক ধরনের না হয়ে তোমার, তবে তাকে অপ্রত্যক্ষ সমতাই বলে। যেমন এই পোশাকের একদিকে নকশা, অন্যদিকে কি নকশা ছাড়া, এটাই হচ্ছে তোমার অপ্রত্যক্ষ সমতা। এরপর আসো আমরা একটু জানবো সঙ্গতি বা অনুপাতটা কি। সঙ্গতি বা অনুপাত, দেখো এখানে আমরা একটা ড্রেসের ছবি দেখতে পাচ্ছি, ওড়নায় কিন্তু কাজ করা মনে হচ্ছে, এখানে নিচেও একই রকম গাউনটাতে কাজ করা, হাতা দুটোতেও কিন্তু একই ধরনের কাজ করা। আচ্ছা, সঙ্গতি বা অনুপাত, ধরো দুইটি বস্তুর পারস্পরিক সমন্বয়ের মধ্যে মিলকে কি বলা হয়, সঙ্গতি বা অনুপাত বলে। এই পোশাকের রং, তারপর হচ্ছে নকশা, গঠন, আকার, আকৃতি প্রভৃতির মধ্যে সম্পর্ক রয়েছে। এইসবের পারস্পরিক সম্পর্কের ফলে পোশাকের সৌন্দর্য কি হয় জানো, ফুটে ওঠে, এবং পোশাককে কি দেখা যায়, আকর্ষণীয় করে তোলা যায়। পরে আসো আমরা একটু দেখি তো, এটা কি ছন্দ। ছন্দ সম্পর্কে আমরা একটু জানি। দেখো আমরা এখানে 2 ধরনের কি দেখতে পাচ্ছি, কাপড় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি মনে হচ্ছে বাটিকের শাড়ি, আর একটা হচ্ছে কি স্প্রে করা হচ্ছে, তাই না? স্প্রে। ছন্দটা হচ্ছে কি জানো, ছন্দ এমন একটি শিল্পনীতি যা তোমার অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কিন্তু বর্ণনা করা যায় না। ছন্দের অর্থ কি জানো, ধারাবাহিকতা। এই ছন্দের তোমার শুরু ও শেষ একই গতিতে কিন্তু হতে হবে। সুশৃঙ্খল গতির দ্বারা প্রকাশ বা অনুভূতি হলেই ছন্দ। আর পোশাকের ছন্দ প্রভাবিত হয় কিসে জানো, রং, তারপর হচ্ছে তোমার নকশা, আকার, আকৃতি, তারপরে কি হয় জানো, পরিসরের মাধ্যমে। তোমার একটি পোশাকের বিভিন্ন রেখা
একটি পর একটি চোখকে কি করে, যখন সন্তোষজনকভাবে তোমার আকৃষ্ট করে, তখন কিন্তু পোশাকের ডিজাইনের একটি কি দেখা যায়, ছন্দ রয়েছে বলে মনে করা হয়ে থাকে। তাহলে ছন্দটা কি, আমরা সেটা জানলাম। ছন্দ নির্ভর করে কিসের উপর বলো তো, দৃষ্টির গতির উপর কিন্তু নির্ভর করে। এই ছন্দ অনুভব করা যায়, এটি তোমার কারুশিল্প এবং প্রত্যক্ষ অলঙ্কারিত শিল্পের অনুভূতি হয়। এর মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৃষ্টি কি করে জানো, উঠানামা করে। গতি ও পুনরাবৃত্তি ছন্দের একটা প্রাণ। এরপরে চলো আমরা একটু জানি শিক্ষার্থী বন্ধুরা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা স্লাইডে ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি বলো তো, একটা শাড়ি পরা মহিলার ছবি দেখতে পাচ্ছি, সাথে ব্লাউজ। কি মনে হচ্ছে, ম্যাচিং মনে হচ্ছে, তাই না? ম্যাচ করা, মিল, হ্যাঁ ঠিকই বলেছো। আমরা একটু জানবো মিলটা কি। দেখো এখানেও আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। আমি একটু মিলটা সম্পর্কে তোমাদের বলে যাই। দেখো শিল্পী ও নীতির মধ্যে মিল কিন্তু, মিল বা সমন্বয় যাই বলো, সেটা কিন্তু একটা অন্যতম। এই পোশাকে বিভিন্ন সামগ্রী তোমার সমাবেশে এমন হওয়া উচিত যাতে দেখা যায় কি, যাতে তাদের মধ্যে কি একটা মিল থাকে, সমন্বয় থাকে। যেমন মনে করে যে এখানে আমরা কি একটা স্যুট পরা ছবি দেখতে পাচ্ছি, তাই না? স্লাইডে দেখো, এখানে যদি স্যুটের সাথে তোমার একটা লুঙ্গি পরতো, মিল থাকতো, সামঞ্জস্য লাগতো? লাগতো না। স্যুটের সাথে সাধারণত আমরা প্যান্ট, শু বা জুতো ভালো লাগে, তাই না? তাহলে এই যে মিলটা হচ্ছে কি, মিলটা হচ্ছে একটা সমন্বয় বা মিল অনেকটা কি সঙ্গতি বা অনুপাতের সমর্থক হলেও সমন্বয়ের প্রত্যক্ষ সঙ্গতি প্রত্যয় অপেক্ষা অধিকত ব্যাপক ও গভীর। তোমার বিভিন্ন ধরো শিল্প বস্তুর সমাবেশে মিততার নামই হচ্ছে মিল। যে কোনো বস্তুতে তোমার শিল্পনীতি প্রয়োগ করতে হলে পরস্পরে কি থাকতে হবে, মিল থাকা প্রয়োজন। যেমন রঙের সাথে তোমার নকশা, আবার জমিনের সাথে ছাপার, এমনকি আকার আকৃতিরও মিল থাকতে হবে। এই যে উদাহরণস্বরূপ আমি বলতে পারি শার্ট প্যান্ট, তারপর হচ্ছে কি শাড়ির সাথে আমরা কি পরি সাধারণত, ব্লাউজ, আর সালোয়ারের সাথে কি দেখা যায়, কামিজ, ওড়না ইত্যাদি। মধ্যে কি দেখা যায়, মিল বা সমন্বয়ের মাধ্যমে বৈচিত্র্য একটা সৌন্দর্য সৃষ্টি করা সম্ভব। তাহলে মিলটা কি সেটা আমরা জানলাম, তাই না? এরপরে আসো আমরা একটু দেখি এরপরে চলো আমরা পোশাকে শিল্পকলা নীতি ও শিল্প উপাদানের প্রয়োগ ব্যবহারটা কি সেটা সম্পর্কে আমরা জানি। দেখো পোশাকে শিল্পকলার এর আগে আমরা কিন্তু পড়েছি না, শিল্পকলার উপাদানগুলো পড়েছি, এখন পড়ছি আমরা নীতি। এখন এই পোশাকে শিল্পকলার নীতি ও উপাদানের প্রয়োগ অর্থাৎ ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা এখন একটু জানবো। তোমার পোশাকের মানবদেহের আবরণ ও আচ্ছাদন। পোশাক হচ্ছে আমাদের একটা মানবদেহের কি বলতো, একটা আবরণ বলো বা আচ্ছাদন, যেটাই বলো তোমরা, এটা বলা হয়ে থাকে। আর পোশাকের মাধ্যমে মানুষ কি শালীনতা রক্ষা করে। আমরা সবাই পোশাকের মাধ্যমে আমাদের শালীনতা রক্ষা করি। আর পোশাক আমাদেরকে আবার কি করে, শীততাপ থেকে রক্ষা করে এবং বিভিন্ন জীবাণু ও জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করে। এই শিল্প হলো কোনো কিছু সুন্দর করে ফুটিয়ে তোলা। শিল্প তোমার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে তোমার কারুশিল্প ও চারুশিল্প। পোশাক কারুশিল্পের অন্তর্গত, কিন্তু অলংকারিত শিল্প পোশাকের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যেমন আমরা বলছি কিন্তু পোশাক আমাদের মানবদেরকে কি করছে, আবরণ ও আচ্ছাদন হিসেবে কাজ করছে। এই পোশাককে আমরা আবার কি করি, সৌন্দর্য বৃদ্ধিও চাই। যে আমরা কি কেন এত কাজ করি বলতো, সিম্পলও পোশাক পরা যায় যেটা আমাদের শরীরকে কি করছে, আবরণ আচ্ছাদন করে রাখছে। কিন্তু এটার মাঝখানে আমরা ডিজাইন করে, বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি কেন বলতো, আর পোশাকটা যাতে আরো বেশি আকর্ষণীয় হয় সেদিকে আমরা একটু বেশি করে কি করি, খেয়াল করি, তাই না? আমরা এখন একটু জানি পোশাকে শিল্পকলা নীতির প্রয়োগটা সম্পর্কে আমরা এখন একটু জানবো। এই পোশাকে শিল্পকলা নীতি কতগুলো তোমার শিল্পনীতি ও শিল্প উপাদান দেখা যায়। প্রথমত পোশাকের শিল্পকলা নীতির প্রয়োগটা আমরা তোমার কি করব, পোশাকের সৌন্দর্য আকর্ষণীয় করে তোলে সেজন্য আমরা যা ব্যবহার করে থাকি সেগুলো আমি তোমাদেরকে একটু আলোচনা করে যাই। প্রথমত আছে আমাদের সমতা। সমতা সম্পর্কে আমরা জানি। দেখো আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি, তোমরা খেয়াল করো। আমি এখানে 3টা ছবি দিয়েছি।
এটা হচ্ছে কি পোশাকের শিল্পকলার নীতি ও উপাদানের ব্যবহার। দেখো এখানে শাড়ির সাথে কি দেখা যাচ্ছে, শাড়ি দেখতে পাচ্ছি, শার্ট দেখতে পাচ্ছি, আবার টপস আর প্যান্ট পরা দেখতে পাচ্ছি। সমতাটা কি, সমতাটা হচ্ছে তোমার বিভিন্ন পোশাকের মধ্যে একটা কি থাকতে হবে, সমতা থাকতে হবে। শাড়ির রঙের সাথে আমরা কি করি বলতো, ব্লাউজ ও পেটিকেট রং মিলিয়ে আমরা শাড়িটা পরে থাকি। অর্থাৎ কি আমরা শাড়ির রঙের সাথে ব্লাউজ পেটিকোটের রং, শাড়ির সাথে ব্লাউজের জমিন, যেমন লাল পাড়ের প্রিন্টের শাড়ির সাথে আমরা লাল ব্লাউজ ব্যবহার করি। আবার ধরো আকাশি কালো স্টাইপ শার্টের সাথে আমরা কি কালো রঙের প্যান্ট ভালো দেখাবে সেভাবে আমরা কি করি ব্যবহার করে থাকি। মেরুন প্যান্টে মানানসই নয়, অর্থাৎ আসলে ম্যাচিংটাও কিন্তু বড় ব্যাপার। অর্থাৎ কোনটা ভালো লাগবে সেই অনুসারে কিন্তু আমরা তোমার পোশাকটা নির্বাচন করে থাকি। যেমন মনে করো এই যে শার্টের কথাই বলি, এটা নীল রঙের শার্টের সাথে যদি আমি একটা লাল প্যান্ট পরি সেটা কি মনে হবে, বেমানান মনে হবে, তাই না? সমতা ঠিক আছে বলে মনে হবে না। এরপরে আসো আমরা একটু জানি, শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি দেখতে পাচ্ছ, সঙ্গতি না? আমরা সঙ্গতি সম্পর্কে জানি। আমরা এখানে শাড়ি পরা একটা ছবি দেখতে পাচ্ছি, আবার বিভিন্ন হাতার ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা সঙ্গতিটা কি সেটা আমি একটু ব্যাখ্যা দিই তোমাদের। পোশাকের এক অংশের সাথে ধরো অন্য অংশের সঙ্গতি কিন্তু থাকতে হবে। যেমন মনে করো ব্লাউজের এক হাতা লম্বা ও একটি খাটো, এতে কি সঙ্গতি বিধান করে না। অর্থাৎ যদিও এখন একটা স্টাইল হয়ে গেছে, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি পোশাকে ব্লাউজের ক্ষেত্রে বা তোমার ড্রেসের ক্ষেত্রে অনেকে কি দেখা যাচ্ছে এখনকার ফ্যাশনটা এক হাতা লম্বা একটা ছোট, কিন্তু এটা আসলে মানানসই না, যার যা রুচি পছন্দের ব্যাপার। কিন্তু সঙ্গতিটা হচ্ছে আমাদের যেটার সাথে একটা কি থাকবে, ব্লাউজের এক হাতা লম্বা এক হাতা খাটো এরকম না, এটা হচ্ছে পোশাকের একটি অংশের সাথে অন্য অংশের সমন্বয়কে বলা হচ্ছে কি সঙ্গতি বলা হয়। তাই রং তোমার নকশা ও ছাপার সাথে শরীরের বিভিন্ন অংশের মাপ, যেমন তোমার হাত হাতা কাঁধ গলা কোমর প্রভৃতি মাপের পারস্পরিক একটা সঙ্গতি রাখা খুবই জরুরি, তাহলে কি হবে দেখতে ভালো দেখাবে। এরপরে আসো ছন্দ, আমরা একটু ছন্দ সম্পর্কে জানি। দেখো শিক্ষার্থী বন্ধুরা ড্রেসগুলো দেখে মনে হচ্ছে কি একটা ছন্দ খেলে যাচ্ছে না, ড্রেসগুলোর সাথে একটা কি খুব একটা ছন্দ মনে হচ্ছে, তাই না? ছন্দ হচ্ছে তোমার পোশাকের ছন্দ বা গতি থাকতে হবে। চোখে সন্তোষজনক আকর্ষণের মাধ্যমে পোশাকের ছন্দ ধরা পড়ে। যেমন মনে করো একটি মেয়ে তোমার হালকা গোলাপি কামিজ ও হালকা গোলাপি সালোয়ার ওড়না ব্যবহারের মাধ্যমে পোশাকের ছন্দ ফুটিয়ে তুলতে পারবে। আর এখানে যেমন ধরো আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমার এখানে একটা মেয়ে এবং একটা ছেলের ছবি দেখতে পাচ্ছি। ড্রেস আপের কালারগুলো দেখো, এই কালারগুলো কি মনে হচ্ছে একটা সবুজ আবার হালকা কালারটা কি একটা ছন্দ খেলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ছন্দ, ছন্দ বা ধারাবাহিকতা। এরপরে আসো আমরা একটু জানবো মিল সম্পর্কে জানবো। মিলটা কি, এখানেও আমরা বিভিন্ন ধরনের পোশাক দেখতে পাচ্ছি। পোশাকের রঙের সাথে তোমার নকশার মিল থাকতে হবে, জমিনের সাথে তোমার ছাপার ও পোশাকের আকার আকৃতির মিল থাকতে হবে। যেমন ধরো একটি 6 মাসের শিশুর পোশাকে আমরা কি করতে পারি, বড় বড় ধরনের ছাপা কিন্তু কি বেমানান, তাই না? আর কম লম্বা মেয়ের বড় বড় প্রিন্টের পোশাক কিন্তু বেমানান। অর্থাৎ মিল রেখে আমাকে পোশাকটা নির্বাচন করতে হবে। আমরা একটু বয়স্ক মানুষকে যদি একটা লাল রঙের শাড়ি বা সালোয়ার কামিজ দিয়ে দিই তাহলে কি দেখা যাবে, একটু বেমানান লাগবে না? হালকা কালার বা ছোট প্রিন্ট ভালো লাগবে। অর্থাৎ মিল রেখে আমরা ড্রেস আপগুলো কথা ব্যক্তির বিশেষে চিন্তা করব। এরপরে আসো প্রাধান্য, আমরা প্রাধান্য সম্পর্কে জানি। প্রাধান্যটা কি, প্রাধান্যটা হচ্ছে তোমার প্রাধান্যের মাধ্যমে কিন্তু পোশাককে কি করা যায় বলতো, আকর্ষণীয় সুন্দর করে তোলা যায়। যেমন মনে করো যে কামিজের সামনের অংশের কথাই বলছি আমি, কামিজের সামনে যদি তুমি একটু অংশে কি করো একটু সূচি নকশা করো তাহলে কি দেখা যায় অনেক বেশি প্রাধান্য সৃষ্টি হয়। যেমন ধরো এখানে আমি তোমার ছবিগুলোর কথাই বলি, এই যে আমরা কামিজটা দেখতে পাচ্ছি এখানে আমরা গলায় দেখতে পাচ্ছি কি একটু কাজ করা, তাহলে কি দেখা যাচ্ছে গলাটাকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে। এ পাশেটাও দেখো তাই। অর্থাৎ প্রাধান্যটা হচ্ছে পোশাকের আকর্ষণীয় সুন্দর করে তোলা, যে সামনের অংশ হোক বা তুমি সাইডে হোক যে কোনো একটা সাইডকে একটা প্রাধান্য দিতে হবে। এরপরে আসো আমরা এখন একটু জানবো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে পোশাকের শিল্প উপাদান প্রয়োগ। পোশাকের শিল্প উপাদান প্রয়োগের ফলে কি হয় জানো, পোশাকের সৌন্দর্য
আরো কি হয়, সৌন্দর্য আকর্ষণীয় হয়ে উঠে। যেমন মনে করো এখানে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে আমরা একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছি। দেখে কি মনে হচ্ছে বলো তো? হ্যান্ড প্রিন্ট, তাই না? হাতের কাজ মনে হচ্ছে। কালার গুলো দেখি না, রঙের ব্যবহার সম্পর্কে আমরা একটু জানি। দেখো রংটা কি, রং হচ্ছে মূল কাঠামো ঠিক রেখে আমাদের কি করতে হবে, রঙের সঠিক ব্যবহারের মাধ্যমে পোশাকে অসংখ্য বৈচিত্র্য কিন্তু সৃষ্টি করা সম্ভব। যেমন মনে করো তুমি গাঢ় রং ও হালকা রঙের ব্যবহার, বিপরীত রঙের ব্যবহার ইত্যাদি। এই যে রঙের কথা বলছি আমরা, রং পোশাকের ডিজাইনকে একটা কি সৌন্দর্য বৃদ্ধি করে তুলে, তাই না? যে ডিজাইনের পোশাকই হোক না কেন, রং নির্বাচন এবং তাদের অনুপাতে সঠিকভাবে সন্নিবেশিত করতে হবে, না পারলে কিন্তু পোশাকের সৌন্দর্য কি নষ্ট হয়ে যাবে। আবার তোমার এই রঙের মাধ্যমে দেখা যায় কি বলতো, যে রংটা আমাদের আর কি করে, রং ব্যবহারে পোশাকের বৈচিত্র্য কিন্তু সৃষ্টি করা যায়। নকশা ছাপা রঙের সমন্বয়ে পোশাকের আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা এখানে একটা কি পাঞ্জাবি ছবি দেখতে পাচ্ছি। দেখো এই পাঞ্জাবির ছবিতেও আমরা দেখতে পাচ্ছি তোমার যে পোশাকে কালার করা হয়েছে, রংটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। তাহলে কি পাঞ্জাবিটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এরপরে চলো আমরা একটু জানি রেখা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাদের দুটো রেখা ছবি দিয়েছি। একটা হচ্ছে কি করছে আমাদের এই লম্বা, এটা বাহ্যিক দৃষ্টি খাটো মনে হচ্ছে, আর এটা কি বাহ্যিক দৃষ্টি লম্বা, তাই না? আচ্ছা, আমি এই রেখাটা একটু ব্যাখ্যা দিয়ে যাই। আর এখানে আমরা একটা কি শাড়ি পরা ছবি দেখতে পাচ্ছি না, একজন শিক্ষার্থীর মনে হচ্ছে একটা শাড়ি পরা ছবি। আচ্ছা, আমরা একটু রেখাটা সম্পর্কে জানি। রেখা কি করে জানো? রেখা হচ্ছে পোশাকে রেখার ব্যবহারের ফলে ব্যক্তিকে আপাতদৃষ্টিতে কি মনে হয় জানো? লম্বা, পাতলা এবং স্থূল, কম লম্বা মনে হয়। লম্বা রেখা ব্যক্তিকে লম্বা দেখায়, আর আড়ি রেখায় ব্যক্তিকে কি করে জানো? মোটা ও উচ্চতা কম দেখা। অর্থাৎ লম্বা লম্বা রেখাটা ব্যক্তিকে দেখবা যে তোমার লম্বা ব্যক্তিকে আরো লম্বাই দেখা যায়, লম্বা শুকনা দেখা যায়। আর আড়ি রেখা কিন্তু কি দেখা যায়? খাঁচো এবং মোটা মনে হয়ে থাকে। এরপরে আসো আমরা একটু জানি আকার সম্পর্কে। আকারটা হচ্ছে কি, আকারটা প্রতিটি পোশাকের একটা নির্দিষ্ট কিন্তু আকার আছে। নির্দিষ্ট আকারের পোশাক ব্যক্তির সৌন্দর্য বাড়িয়ে তোলে। একটি মেয়ে তার আকারের চেয়ে ছোট বা বড় পোশাক পরলে তাকে কি বেমানান মনে হয়, তাই না? এই আকার প্রতিটি পোশাকের একটা তোমার নির্দিষ্ট আকার যেমন আছে, তোমার ব্যক্তির সৌন্দর্য বাড়িয়ে তোলে আকারের উপর। তোমার মিনি ফ্রক পরলে ব্যক্তিকে কি দেখা যাবে? ছোট মনে হবে, তাই না? আর লম্বা জামা পরলে লম্বা মনে হয়। আবার কারো মুখের আদল যদি গোল হয় তাহলে কি দেখা যায়? গভীর করে কাটা ভি বা ইউ তার অবয়কে কিন্তু লম্বা ভাব আনবে। দেহের বৈশিষ্ট্য যেমন ধরো তোমার বর্ণ, তারপর হচ্ছে উচ্চতা ইত্যাদি বিবেচনা করে আকার বা আকৃতির পরিবর্তনের মাধ্যমে কিন্তু ডিজাইনে তোমার বৈচিত্র্য আনয়ন করা যায়। এরপরে আসো আমরা একটু জানি শিক্ষার্থী বন্ধুরা আকার সম্পর্কে জানি। তোমার আমরা এতক্ষণ কি জানলাম? আকার সম্পর্কে জানলাম না? এখন আমরা জানবো যেটা, সেটা হচ্ছে জমিন। জমিনটা দেখো, জমিনটা হচ্ছে কি জানো? জমিনটা হচ্ছে কাপড়। আমরা যে কাপড় পরি না, তোমার যে কাপড়গুলো পরে থাকি, যে ধরনের কাপড়, যেমন মসৃণ, তারপর হচ্ছে তোমার খসখসে, বিভিন্ন ধরনের জমিনে পোশাক দেখা যায়, তাই না? সুতি, বিভিন্ন ধরনের আমরা জমিনে পোশাক দেখি। এই মসৃণ জমিনের পোশাকে সূচি নকশা, তারপর হচ্ছে তোমার ব্লক, বাটিক প্রভৃতি প্রয়োগ করলে পোশাকে সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠে। আমরা অনেক সময় দেখা যায় না, শাড়ি, তারপর হচ্ছে শার্ট, প্যান্ট, স্কার্ট প্রভৃতি পোশাকে জমিনের ভিন্নতা দেখা যায়। আবার পোশাকের এই সূক্ষ্ম নকশা করতে হলে কি জানো? মসৃণ জমিন কিন্তু ভালো, উপযুক্ত। আবার তোমার দেখা যায় কি, ওই যে তাঁতের তৈরি কাপড় যেমন অমসৃণ, তোমার রেশম কাপড় মসৃণ ও উজ্জ্বল হয়ে থাকে। নরম পাতলা ও মসৃণ জমিনে বস্ত্রে যে কোনো নকশা কিন্তু আকর্ষণীয় করা যায়। এরপরে আসে আমরা একটু জানি বিন্দু। দেখো শিক্ষার্থী বিন্দুরা, বিন্দুটা কি? বিন্দুটা হচ্ছে তোমার এই বিন্দু ব্যবহারে পোশাকের নকশা সৃষ্টি করা যায়। অর্থাৎ ছোট বা বড় কিংবা একঝাঁক বিন্দু একত্রিত করে পোশাকের নকশা তৈরি করা যায়। এই পোশাক এবং রং করা শিল্পে তোমার বিন্দুর ব্যবহারে নকশাটিকে কি করে জানো? সুন্দর ও আকর্ষণীয় করে এবং জনপ্রিয় করে তোলে।
তাহলে বিন্দুর ব্যবহার পোশাককে কি করছে, আকর্ষণীয় নকশা সৃষ্টি করে, তোমার নকশা সৃষ্টি করছে, আমাদেরকে আকর্ষণ করে আরো তুলছে, তাই না? এই পোশাকের শিল্পকলা ও শিল্প উপাদান প্রয়োগের ফলে, ব্যবহার ফলে কি দেখা যায়, পোশাক সুন্দর ও আকর্ষণীয় হয়। এই পোশাকের মধ্যে মাধ্যমে কি আসে, একটা নতুনত্ব আসে, নতুনত্ব আনয়ন করা যায়, পোশাকের বৈচিত্র্য আসে, সর্বোপরি ব্যক্তির ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা যায়। আসলে আমরা এই পোশাকের মাধ্যমে কিন্তু এক একজনের ব্যক্তিত্ব আমরা বুঝতে পারি এবং ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু প্রকাশ করা সম্ভব। এরপরে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, একটু একক কাজ নিয়ে নিই। প্রশ্নটা একটু তোমরা লিখে ফেলো তো শিক্ষার্থী বন্ধুরা। প্রশ্নটা হচ্ছে কি, মৌলিক রঙের ধারণা দাও। মৌলিক রং কয়টি তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা? তোমার যেসব রং অন্য রঙের মিশ্রণে তৈরি হয় না, বরং এদের মিশ্রণের ফলে অন্যান্য রঙের সৃষ্টি হয়, সেগুলোকে কি বলে, মৌলিক রং বলে। আমরা আগের অধ্যায়ে কিন্তু পড়েছি না, আমরা জানি এই মৌলিক রঙকে প্রাথমিক রঙও বলা হয় না। মৌলিক রং কয়টি? ঠিকই বলেছো, 3টি। কি কি? লাল, হলুদ, নীল। এরপরে আসো, আমরা কি করবো এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিব। তোমরা ঝটপট বাড়ির কাজটা একটু নিয়ে নাও শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট তোমরা প্রশ্নটা লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই প্রয়োজনীয় খাতা কলম নিয়ে বসেছো ক্লাস করার আগে। আচ্ছা, এই দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটা উদ্দীপক দিয়েছি, দৃশ্যকল্প দিয়েছি, আর এখানে আমি প্রশ্নগুলো দিয়েছি। তোমরা প্রশ্নগুলো একটু খেয়াল করো। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আকার কাকে বলে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, রেখা কিভাবে পোশাকের বৈচিত্র্য আনে, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প সি। দেখো এখানে আমি সি দিয়ে কি দিয়েছি, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, খেয়াল করো তোমরা, প্রশ্নবোধক চিহ্ন। সি চিহ্নিত স্থানটি কি নির্দেশ করে? তোমার পোশাকের আকর্ষণীয় করতে এর গুরুত্ব ব্যাখ্যা করো। আর ডি নাম্বার প্রশ্নটা হচ্ছে কি আমার, শিল্প সম্মত পোশাক তৈরিতে এ ও বি। এ ও বি কি? এ দেখা যাচ্ছে তোমার ভারসাম্য, বি হচ্ছে আমার অনুপাত, তাই না? চিহ্নিত অংশের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। আমি আশা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। ক আর খ তো একেবারে সোজা প্রশ্ন, জ্ঞান আর অনুধাবনের প্রশ্ন। তারপরে প্রশ্নটা হচ্ছে কি আমার, যেমন ধরো আমাদের ঘ নাম্বার প্রশ্নটা কি, সি। এখানে আমি কিন্তু উদ্দীপকে দিয়ে দিয়েছি, দেখো কি আছে, ভারসাম্য, অনুপাত, প্রাধান্য, মিল, এর মাঝখানে একটা নাই, সেটা কি বলো তো? এই চিহ্নটা কি হবে? ছন্দ। ঠিকই বলেছ। অর্থাৎ সি চিহ্নিত স্থানটি কি নির্দেশ করছে? ছন্দ নির্দেশ করছে। পোশাকে আকর্ষণীয় করতে গুরুত্ব ব্যাখ্যা করো। ছন্দ, ছন্দ কি করে বলো তো? ছন্দ, পোশাকের ক্ষেত্রে ছন্দ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, তাই না? ছন্দ হচ্ছে একটা ধারাবাহিকতা, যা দ্বারা আমাদের কি দেখা যায়, পোশাকটা কি হয়, খুব বেশি সৌন্দর্য বর্ধন করে না। ছন্দটা কি, ডিজাইনের আরেকটি সত্যি হচ্ছে ছন্দ, তোমার পোশাকের ছন্দ বা গতি থাকতে হবে। অর্থাৎ চোখে কি দেখা যায়, সৌন্দর্যজনক আকর্ষণের মাধ্যমে পোশাকে তোমার ছন্দ ধরা পড়ে, যেমন রং, রেখা, বিন্দু, আকার প্রভৃতি তোমার পূর্ণ ব্যবহার করে কিন্তু ছন্দ সৃষ্টি করা যায়। কোনো হালকা রঙের শাড়ির সাথে সেই রঙের কি গাঢ় ব্লাউজ ব্যবহার করা যায়। অর্থাৎ ছন্দটা আমাদের কি, সেটা আমি আশা করব তোমরা ব্যাখ্যা করতে পারবে। আর এই প্রশ্নটা তো ডি নাম্বার প্রশ্নটা অবশ্যই পারবে, বিশ্লেষণমূলক প্রশ্ন। যদি আমার ক্লাসে তোমরা মনোযোগী থাকো, আমি আশা করব তোমরা অ্যান্সারগুলো উত্তর লিখতে পারবে। এ আর বি কি? চিহ্নিত অংশে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে। এ হচ্ছে আমাদের ভারসাম্য, বি হচ্ছে আমাদের অনুপাত। তো ভারসাম্য আর অনুপাত কি করছে আমাদের, সেই অনুসারে আমরা কি করব, প্রশ্নগুলো অ্যান্সার করে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ স্লাইডের মাধ্যমে শিল্পকলার নীতি এবং উপাদান সম্পর্কে জেনেছি এবং পোশাকে কিভাবে শিল্পকলার নীতি, প্রয়োগ, উপাদানগুলো ব্যবহার করা যায় সেটা সম্পর্কে জেনেছি। আমি আশা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই পড়াগুলো ভালো করে বুঝতে পেরেছ। এই পাঠটির সাথে সাথে কিন্তু আজকে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই অধ্যায় থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিজেরা কি করবে, প্রশ্ন তৈরি করে অ্যান্সার লিখবে এবং অ্যান্সারগুলো লিখে কি করবে, বইয়ের সাথে মিলাবে। আর তার পাশাপাশি আমি যে বাড়ির কাজ দিচ্ছি সেগুলো করে ফেলবে। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সাবধানে থেকো, নিরাপদে থেকো
কোনো অবস্থাতে তোমরা বাড়ির বাইরে যাবা না, ঘরে থাকবে। সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।